আসসালামু আলাইকুম। আজকে আমরা ডে 3 ক্লাস করব, অর্থাৎ অফলাইনে ডে 3 তে আমি যা পড়িয়েছি আজকে তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। সো আমার অফলাইন ক্লাসগুলো আসলে যেভাবে শুরু হয়, আচ্ছা আরেকটা কথা বলে ফেলি। ডে 3 তে মূলত আমি বেসিক টেস্ট 2 নিয়েছিলাম, অর্থাৎ অফলাইনে 4 দিনের ক্লাসে আমি 3টা টেস্ট নিয়ে এগুলোর ব্যাখ্যা করেছিলাম। এই 4 ডেজে তাই করেছিলাম। 5 নাম্বার ডে থেকে আমি কমপ্লিটিং পড়ানো শুরু করেছিলাম। ওকে, সো আজকে তাহলে ডে 3 ক্লাস নিচ্ছি এবং এই ডে 3তে আমি তোমাদের বেসিক টেস্ট 2 এর এক্সপ্লেনেশন করব। ওকে, আর তোমরা যারা এইটা মিস করেছো চাইলে অফিস থেকে কোয়েশ্চেনটা কালেক্ট করতে পারো। খুবই ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেন্সগুলো, কিন্তু বেসিক টেস্ট 1, 2, 3 মোস্ট 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো নিয়ে আসলে টেস্ট নেওয়া হয়েছিল এবং খুব বেসিক থেকে কোয়েশ্চেন্সগুলো করা হয়েছে। ওকে, আচ্ছা তোমরা জানো নর্মালি আমি ক্লাস শুরু করার আগে যেটা করি, তোমাদের 12টা টপিকের মধ্যে, গ্রামারের 12টা টপিকের মধ্যে 2টো টপিক, এক হচ্ছে ভোক্যাবুলারি অ্যান্ড প্রেপোজিশন। আমি সবসময় করাই, ক্লাসের শুরুতে এটাই করাই, 10-12 মিনিট ধরে এটা পড়াই, দেন পড়া ধরি, মোটামুটি 15-20 মিনিটে চলে যাই। কারণ আমার কাছে মনে হয়েছে প্রেপোজিশন এবং ভোক্যাবুলারি গুরুত্ব অপারেশন, তোমরা এটা বাসা পড়তেও চায় না, তাই আমি ক্লাসেই পড়িয়ে ফেলি। এবং যেটা নর্মালি করি আমরা, তোমরা জানো যে হচ্ছে আমি একটু কোরাস করে করে পড়িয়ে ফেলি। যেমন দেখো, অ্যাব্রিজ, একমি, অ্যাডামেন্ট, অ্যাড্রয়েড, অ্যাডভোকেট, অ্যানার্কি, অ্যানিমোসিটি, অ্যাপাথি, অ্যারোগেন্স, অ্যাস্টিওট, এভাবে 2বার করে পড়ে দিই। দেন আবার হচ্ছে ছাত্রীরা সবাই আবার আমার সাথে পড়ে, বাংলাগুলি বলে, মোটামুটি একটা ভাইব চলে আসে, মুখস্থ টাইপের। ওকে, দেন পরের দিন আমি আবার এগুলো আবার ধরি, মিনিং ধরি, স্যানোনিম ধরি, অ্যান্টোনিম ধরি। অ্যান্ড একইভাবে আমরা প্রেপোজিশন পড়ি। তো প্রেপোজিশনগুলো তো আসলে অনেকগুলো প্রকারভেদ আছে। তারপর দুটো, একটা হচ্ছে বেসিক প্রেপোজিশন আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। সো বেসিক প্রেপোজিশন তো আমি ক্লাসেই নিব, আর অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন মুখস্থ করাই। তো এত হিউজ প্রেপারেশন মুখস্থ করতে খুব কষ্ট লাগে। তো কিছু টেকনিক ফলো করলে তো করা যায়, এটা আমি গত ক্লাসেও বলছি আর কি। আমরা আসলে যে টেকনিকে পড়াই ক্লাসে, এটার নাম হচ্ছে প্রেপোজিশন উইথ সিনোনিম অর্ডার। এটা এখন খুবই জনপ্রিয় একটা টেকনিক। যেমন এখানে দেখো, উপকারী, সহায়ক বা সাহায্য প্রবণ বোঝাতে আমরা কি শব্দ ইউজ করি? বেনিফিশিয়াল, কন্ডিউসিভ, কনজিনিয়াল, কনভিনিয়েন্ট, হেল্পফুল, ইউজফুল। এদের প্রিপারেশন কি হয়? টু হয়। ওকে, তাহলে আমরা এভাবে পড়তে পারি, বেনিফিশিয়াল টু, কন্ডিউসিভ টু, কনজিনিয়াল টু, কনভিনিয়েন্ট টু, হেল্পফুল টু, ইউজফুল টু। এভাবে করে করে আমি 3টা প্রিপোজিশন পড়িয়েছি। 3টা প্রিপোজিশন পড়া মানে 6টা, 8 আর 6 হচ্ছে 14টা, 14 আর 5 এবং 19টা প্রিপোজিশন খুব ইজিলি মনে রাখা যায়। এভাবে যে উপকারী বা সহায়ক বা সাহায্য প্রবণ বোঝাতে প্রিপোজিশন কি হয়? টু হয়। ক্ষতিকর বোঝাতে প্রিপোজিশন টু হয়। আবার উপকার বোঝাতেও কিন্তু টু হয়। আর এখানে কি আছে? বাধা বা প্রতিবন্ধকতা বোঝাতেও প্রিপোজিশন টু হয়। বুঝে গেছে? এভাবে আর কি ক্লাসে পড়ে ফেলি। অ্যান্ড দিস ইজ দ্য কোয়েশ্চেন। যে কোয়েশ্চেনে আমরা টেস্ট নিয়েছিলাম, 10টা কোয়েশ্চেন মধ্যে 5 মার্ক দিয়েছিলাম, পুরো বেহাল দশা ছিল। পুরো 400-500 এক্সামে অ্যাটেন্ড করে মাত্র 1জন না 2জন হাইস্ট পাইছে, 1জন 9 হাইস্ট পাইছে, 10-10টাও কেউ পায় নাই। ওকে, তো চলো এই কোয়েশ্চেন্সগুলো আসলে কেমন ছিল আমরা দেখি এবং এটা ব্যাখ্যাও করি। ওকে, দেখো স্ক্রিনে দেখতেই পাচ্ছ, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট অন? Option A, paper is made of wood. Option B, paper is made from wood. Option C, paper is made by wood. Option D, paper is made on wood. আসলে মেড এমন একটা শব্দ যার পরে বিভিন্ন প্রিপোজিশন বসে পুরো অর্থের পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ গুরুত্বপূর্ণ একটা গ্রুপ ভার্বের মধ্যে মেড একটা। মেড দিয়ে আসলে অনেক ধরনের প্রিপোজিশন হয়, তার মধ্যে 4টা বেশি ইম্পর্টেন্ট এবং বেশি কনফিউজিং। একটা হচ্ছে মেড ইন, মেড বাই, মেড ফ্রম আর মেড অফ। এখন মেড বাই, মেড ইন পারলেও মেড ফ্রম আর মেড অফের মধ্যে একদম গুলায় ফেলার, এখান থেকে কোয়েশ্চেন সবচেয়ে বেশি আসে। তুমি এটা মুখস্থ করে যাও, জীবনে পারবা না, তোমরা বুঝতে হবে। চলো তাহলে আমরা বুঝি। প্রথমত তুমি এভাবে মনে রাখতে পারো যে কোনো একটা প্রোডাক্ট যদি কোনো দেশে উৎপাদন বোঝায়, কোনো দেশে উৎপাদিত হলে, কোনো দেশে উৎপাদন বোঝালে কি হয় জানো? হয় মেড ইন। আবার ওই প্রোডাক্ট ধরো কোনো কোম্পানি যদি আর কি উৎপাদন করে, তাহলে কি হয় জানো? মেড বাই হয়। বুঝতে পেরেছো? চলো একটা এক্সাম্পল দিই। ধরো বললাম যে দিস
দিস মোবাইল ইজ মেড ড্যাশ চায়না। কী করবা উত্তর বলো? মেড ইন চায়না। আবার যদি বলি এরকম যে দিস মোবাইল ইজ মেড ড্যাশ অ্যাপল। ওকে, তাহলে কী হবে? অ্যাপল তো একটা কোম্পানি, তাহলে উত্তর কী হবে? এখানে উত্তর বাই হয়ে যাবে। তাহলে বলো ইন আর বাই নিয়ে কনফিউশন ক্লিয়ার? এবার আসো এটা তুলে ফেলো, নোট করে নাও। এবার আসো অফ নাকি ফ্রম, মেডের পরে অফ হবে নাকি ফ্রম হবে, এইটাই সবচেয়ে বেশি কনফিউশন হয়, কারণ দুটোই আসলে উৎপাদন বোঝাচ্ছে, বুঝছো? উৎপাদন কোনো বস্তু থেকে যখন, মানে কোনো পদার্থ থেকে যখন কোনো বস্তু বা কোনো বস্তু থেকে যখন কোনো বস্তু উৎপাদিত হয় এবং এরপরে মেডের পরে প্রিপোজিশন অফ এবং ফ্রম দুটোই হতে পারে। কখন কোনটা আসলে প্রিপোজিশন হয় এটা একদম ক্লিয়ার করবো এবং জীবনে ভুলবা না তুমি, একদম মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, এখানে দুটো এক্সাম্পল লেখা আছে, দেখো। পেপার ইজ মেড ড্যাশ উড, পেপার ইজ মেড ফ্রম উড, আবার পেপার ইজ মেড বাই উড, পেপার ইজ, আসলে কোনটা হবে? শোনো, অনেকগুলো টেকনিক আছে। ধরো কোনো বস্তু যে উপাদান থেকে উৎপাদিত হয়েছে সেই উপাদান যদি দেখা যায় তাহলে অফ, আর দেখা না গেলে ফ্রম। আমি দুটো এক্সাম্পল লিখে দেখো। পেপার ইজ মেড ড্যাশ উড। ওকে, আবার দেই যে দ্য চেয়ার ইজ মেড ড্যাশ উড। ঠিক আছে, পেপার ইজ মেড ড্যাশ উড, দ্য চেয়ার ইজ মেড ড্যাশ উড। ওকে, দেখো দুটোই কিন্তু কাঠ থেকে উৎপাদন হয়েছে, কিন্তু একটার উত্তর হচ্ছে কি, একটার উপরটার উত্তর হচ্ছে ফ্রম আর নিচেরটার উত্তর হচ্ছে অফ। কিভাবে বুঝতাম দেখো তো। আচ্ছা ভাইয়া, এই যে ধরো কাগজ, দাঁড়াও আমি একটা কাগজ দেখাই তোমাদের। হ্যাঁ, এই যে এই কাগজটা যে কাঠ থেকে উৎপাদিত হয়েছে, তুমি কি এটা দেখে বুঝতেছো যে কাঠ থেকে উৎপাদন হয়েছে? যে এই পেপারটা কোন পদার্থ, কোন বস্তু থেকে উৎপাদিত হয়েছে বোঝা যায় না। তো দেখে যখন বোঝা যাবে না তখন কি হবে? ফ্রম। আর দেখে বোঝা গেলে কি হবে? উড। এবার চেয়ার, একটা চেয়ার যে কাঠ থেকে উৎপাদিত হয়েছে এটা আমরা দেখে বুঝতে পারি না, তো দেখে বুঝে যায় বলে সেটা কি হয়েছে? অফ। ওকে, এটা দিয়ে মনে রাখা যায়, বাট চাইলে আরেকটু ইজিয়েস্ট ওয়েতে মনে রাখা যায়। আচ্ছা, ছিল কাঠ হয়ে গেছে চেয়ার, ছিল কাঠ হয়ে গেছে পেপার। আমরা পদার্থে পড়েছি, বস্তুত কোনো শক্তি নিঃশেষিত হয় না, বরং এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তর হয়, তাই না? আবার আমরা কেমিস্ট্রিতে পড়েছি যে পরিবর্তন দুই ধরনের, একটা হচ্ছে ভৌত পরিবর্তন আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনগুলো কিন্তু আমরা বুঝতে পারি না, কিন্তু ভৌত পরিবর্তনগুলো বুঝতে পারি। ধরো একটা কাঠ ছিল, চেয়ার হয়ে গেছে, এটা কি ভৌত নাকি রাসায়নিক? ভৌত। আবার দেখো ছিল বালি আর হয়ে গেছে কাঁচ, তার মানে কি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হয়েছে। দুটোই কিন্তু পরিবর্তিত হয়েছে, তাই না? একটা কম পরিবর্তন আর একটা বেশি পরিবর্তন। ওকে, একটা হচ্ছে কম পরিবর্তন আর একটা হচ্ছে বেশি পরিবর্তন। ঠিক আছে, তাহলে কোনটা কম পরিবর্তন বলতো ভাইয়া? ভৌগোলিক পরিবর্তন হচ্ছে কম পরিবর্তন, আর রাসায়নিক পরিবর্তন হচ্ছে কি? বেশি পরিবর্তন। ওকে, আচ্ছা তাহলে এবার এখানে আসো। পেপার ইজ মেড অফ উড, পেপার যে মানে কাঠ থেকে তৈরি হয়েছে, এটা কি ভৌত পরিবর্তন নাকি রাসায়নিক পরিবর্তন বলো? রাসায়নিক পরিবর্তন, তার মানে কি বেশি পরিবর্তন। আবার দেখো দ্য চেয়ার ইজ মেড, চেয়ার কাঠ ছিল হয়ে গেছে চেয়ার, তাহলে এটা কি রূপ পরিবর্তন হচ্ছে, মানে ভৌত পরিবর্তন হয়েছে, রাইট? তাহলে ভৌত পরিবর্তন হচ্ছে কি? কম পরিবর্তন, আর রাসায়নিক পরিবর্তন মানে কি? বেশি পরিবর্তন। অর্থাৎ যখনই কোনো বস্তু পরিবর্তন ঘটছে, হয় সে কাঠ হচ্ছে, সরি হয় সে চেয়ার হচ্ছে, না হলে সে কাগজ হয়ে যাচ্ছে, বা আরও অনেক কিছু হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি এভাবে মনে রাখতে পারি না যে পরিবর্তন বোঝাইলে একটা বস্তু থেকে আরেকটা বস্তু পরিবর্তন, অর্থাৎ উৎপাদন বোঝালেই, কোনো বস্তু থেকে কোনো বস্তু উৎপাদন বোঝালে কী হয়? প্রিপারেশন অফ অথবা ফ্রম। তাহলে একটা হচ্ছে কি কম পরিবর্তন, আর আরেকটা হচ্ছে কি ভাইয়া? বেশি পরিবর্তন। একটা কম পরিবর্তন আর একটা হচ্ছে কি? বেশি পরিবর্তন। এদিকে
এদিকে পরিবর্তন হলে প্রিপোজিশন কি হয়, একটা হয় অফ আর একটা হয় কি ভাইয়া, ফ্রম। আচ্ছা দেখো তো, অফে কয়টা লেটার আছে, দুইটা না, আর ফ্রমে কয়টা লেটার আছে ভাইয়া, চারটা। তাহলে এভাবে মনে রাখতে পারবা যে কম পরিবর্তন হইলে কি হয়, কম পরিবর্তন হইলে কম লেটারওয়ালা প্রেপোজিশন, আর বেশি পরিবর্তন হইলে বেশি লেটারওয়ালা প্রেপোজিশন। ওকে, কম পরিবর্তন হলে কম লেটারওয়ালা প্রেপোজিশন, আর বেশি পরিবর্তন হলে বেশি লেটারওয়ালা প্রেপোজিশন। এবার তুমি বলো তো ভাইয়া, পেপার ইজ মেড ড্যাশ উড, কম পরিবর্তন না বেশি পরিবর্তন, বেশি পরিবর্তন, তাহলে বেশি লেটারওয়ালা প্রেপোজিশন। আর দ্য চেয়ার ইজ মেড ড্যাশ উড, কম পরিবর্তন হয়েছে না, তাই কম লেটারওয়ালা প্রেপোজিশন বসেছে। এই তো বুঝাই গেছে। আচ্ছা আমি আরও ক্লু দিই। আচ্ছা আমি এটা 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 গ্লাস পরে আছে, বললাম দিস গ্লাস ইজ মেড ড্যাশ স্যান্ড, বালি থেকে গ্লাসটা এসছে, এটাকে ভৌত নাকি রাসায়নিক বলো, রাসায়নিক মানে বেশি পরিবর্তন, তাহলে বলো অফ হবে নাকি ফ্রম হবে, দিস গ্লাস ইজ মেড ড্যাশ স্যান্ড, তাহলে উত্তর কী হবে, অফ নাকি ফ্রম, বলো কী হবে, ফ্রম। ওকে, আবার ধরো যদি এরকম বলি যে, আচ্ছা এগুলো মুছে দিচ্ছি, আচ্ছা বলো তো যদি এরকম বলি দিস বিল্ডিং ইজ মেড ড্যাশ ব্রিক্স, এই বিল্ডিংটা ইটের তৈরি। এখন বলো ভাইয়া, ইটগুলোকে দাঁড় করিয়ে কই, এখন একটা বিল্ডিং পরিবর্তন হয় কি রাসায়নিক পরিবর্তন হয় নাকি ভৌত পরিবর্তন হয় বলো, অফকোর্স ভৌত পরিবর্তন হয়, ইটগুলো দাঁড় করিয়ে করিয়ে হয়। আবার তুমি ইট দেখে বুঝো বা দেওয়াল দেখে বুঝো যেটা ইটের তৈরি আসলে মোটামুটি, তাই না? দেখে যেহেতু বোঝা যাচ্ছে, তুমি এভাবে মনে রাখতে পারো, কোনো বস্তু যদি দেখে বোঝা যায় ওই বস্তু থেকে এটার উৎপাদন, তাহলে অফ, আর না বোঝা গেলে ফ্রম। আর যদি মনে করো পরিবর্তন দিয়ে মনে রাখবা, তাও হবে, তাও সম্ভব, যে ইটগুলো ছিল এটা বিভিন্ন সাইজ দিয়ে এটা একটা বিল্ডিংয়ে পরিণত করা হয়েছে, তার মানে কম পরিবর্তন অর্থাৎ ভৌত পরিবর্তন, তাই এখানে উত্তর কী হবে, অফ। ঠিক আছে, এই তো হচ্ছে। আচ্ছা অনেক সময় দেখবা কিছু থেকে ভাইরাল হলো যে ফুয়েল থেকে আর মানে পলিইথিলিন থেকে আর কি ফুয়েল হচ্ছে, তাই না? যদি এরকম বলি জ্বালানি হচ্ছে, যে দিস ফুয়েল ইজ মেড ড্যাশ, ধর বললাম পলিইথিলিন না, প্লাস্টিকই লিখলাম, ধরো প্লাস্টিক। এখন তেল দেখে কি তুমি বুঝতে পারবা যে এটা আসলে কোন বস্তু থেকে উৎপাদিত হয়েছে, বোঝা তো যায় না। তার মানে কি প্লাস্টিকের রাসায়নিক পরিবর্তন হয়েছে, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হয়েছে, মানে বেশি পরিবর্তন হয়েছে, তাহলে উত্তর কী হবে ভাইয়া, ফ্রম। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে কমেন্টে জানাবো, ঠিক আছে? ওকে, এটা গেল 1 নম্বর কোয়েশ্চেন ছিল এটা। বাক্যটা অনেক বড় হয়ে গেল, কিন্তু তুমি আজীবন মনে রাখতে পারবা, জীবনেও ভুল হবে না। কম পরিবর্তন হলে কম লেটারওয়ালা প্রেপোজিশন, বেশি পরিবর্তন হলে বেশি লেটারওয়ালা প্রেপোজিশন। ওকে, 2 নম্বর, হুইচ অন ইজ কারেক্ট, তাহলে বলো 2 এর উত্তর কী হবে, রাসেল বলো 2 এর উত্তর কী হবে, বলো বলো তুমি বলো দেখি, পেছনে ক্যামেরাম্যান বলো। দ্য চেয়ার ইজ মেড অফ উড হবে নাকি দ্য চেয়ার ইজ মেড ফ্রম উড, নাকি দ্য চেয়ার ইজ মেড বাই উড, নাকি দ্য চেয়ার ইজ মেড ইন। প্রথমেই তুমি কি করবা, বাই আর এন কেটে দিবা, কারণ দেশ আর কোম্পানি বোঝাচ্ছে না। হ্যাঁ, এবার দেখো দ্য চেয়ার ইজ মেড ড্যাশ উড আর দ্য চেয়ার ইজ মেড ড্যাশ উড, তাহলে এখানে কি কম পরিবর্তন, তাহলে কম পরিবর্তন হলে কম লেটারওয়ালা প্রেপোজিশন, তাই না? তাহলে কী হবে উত্তর, অফ। গুড রাসেল, দেখছো শিখে ফেলছে সবাই। আচ্ছা, অ্যান্ড তুমি যেটা মুখস্থ করো পারবা জীবনে পারবো না, বুঝতে হবে, তারপরে এটা কমপ্লিট করতে হবে। গুড। এবার দেখো তো 3 নম্বর তো কী হয়, দ্য টেস্ট অফ ম্যাঙ্গোজ ড্যাশ মি ভেরি মাচ, টেম্পট নাকি হ্যাভ টেম্পটেড, কোনটা উত্তর হয় বলো? পোলা প্যান্ট ধুমসে কি করছে, ম্যাঙ্গোজ আছে, তাহলে ম্যাঙ্গোজ প্লুরাল, তাহলে লাগা প্লুরাল ভার্ব টেম্পট। কিন্তু হ্যাঁ দেখবা সবসময় মনে রাখবা, আমরা তো জানি যে কি হয়, ভার্বের আগে কি হয় ভাইয়া, ভার্বের আগে কি হয় ভাইয়া, সাবজেক্ট হয়, তাই না? আর ভার্বের পরে কি হয়, অবজেক্ট হয়। তো সাবজেক্ট অনুযায়ী তো ভার্বটি সম্পন্ন হয়, তাই না? তাহলে দেখো তো ভাইয়া, এখান থেকে এটা পুরোটাই তো, এখানে একটা ভার্ব বসবে, তাই না? এখান থেকে এটা পুরোটাই হচ্ছে কি, পুরোটাই হচ্ছে সাবজেক্ট। এই টাইপের সাবজেক্টগুলোকে বলা হয় ফ্রেজাল সাবজেক্ট, মানে একাধিক শব্দ মিলা হয়েছে। এখন সাবজেক্ট যদি ফ্রেজাল হয়ে যায় তাহলে সাধারণত মানে সেখানে যদি প্রেপোজিশন থাকে তাহলে সাধারণত কি হয়, প্রেপোজিশনের আগের অংশ অনুযায়ী ভার্বটি সম্পন্ন হয়। তাহলে এটা প্রেপোজিশন, আগের অংশ হচ্ছে কি তার টেস্ট,
দ্যাট ইজ সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার, তাই ভার্বটাও কী হবে ভাইয়া? সিঙ্গুলার হবে। তাই উত্তর কী হবে এটা? টেন্স। বুঝে গিয়েছে? ওকে, এরপরে দেখো 1/4 অফ দ্য বুকস। এবার হয়ে গেল কাহিনী। আমি একটু আগে কি বললাম ভাইয়া? আমি একটু আগে বললাম যে এই যে ভার্ব, এটা পুরোটাই সাবজেক্ট, তাই না? অ্যান্ড প্রিপোজিশন আগের অংশে ভার্বটি সম্পন্ন হয়। কিন্তু ভাইয়া তাহলে সেই অনুযায়ী এটা উত্তর হওয়া উচিত কি বলো? যে 1/4, তাহলে হ্যাজ হওয়া উচিত, তাই না? কিন্তু ভাই এটা তো হবে না, কারণ এখানেই কাহিনীটা আছে। মনে রাখবা ভগ্নাংশের ক্ষেত্রে আবার অন্যভাবে ডিল করে সেন্টেন্সগুলো। হ্যাঁ, এভাবে মনে রাখবা যে শতাংশ বা ভগ্নাংশের ক্ষেত্রে, নোট করে লিখে নাও, শতাংশ বা ভগ্নাংশের ক্ষেত্রে অর্থাৎ যেটাকে আমরা কি বলি পার্সেন্টেজ এবং হচ্ছে ফ্র্যাকশনের ক্ষেত্রে কি হয় যে প্রিপোজিশনের কি হয়, পরের অংশ অনুযায়ী ভার্বটি সম্পন্ন হয়। পরের অংশ অনুযায়ী কি হয়? ভার্বটি হয় ভাইয়া, ভার্বটি হয়। ওকে, তাহলে 1/4 এটা একটা কি? এটা একটা ফ্র্যাকশন, ভগ্নাংশ, রাইট? তাহলে 1/4 অফ দ্য বুকস সিঙ্গুলার নাকি প্লুরাল বলো? সিঙ্গুলার নাকি প্লুরাল? তাহলে প্রিপোজিশন পরের অংশ অনুযায়ী ভার্বটি সম্পন্ন হয়। তাহলে উত্তর কী হবে ভাইয়া? এখানে হ্যাজ বিন না, উত্তর কী হবে ভাইয়া? হ্যাভ বিন। যেহেতু বুকস প্লুরাল তাই ভার্ব প্লুরাল, হ্যাড হচ্ছে সিঙ্গুলার, হ্যাভ হচ্ছে কি? প্লুরাল। তাহলে ভাইয়া দেখো এই অংশে আমি কি বললাম? প্রিপোজিশন আগের অংশ না, জেনারেলি তাই হয় ভাইয়া, জেনারেলি তাই হয়, প্রিপোজিশন আগের অংশ অনুযায়ী ভার্বটি সম্পন্ন হয়। কিন্তু শতাংশ বা ভগ্নাংশের ক্ষেত্রে আরও কিছু পার্থক্য আছে, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। শতাংশ বা ভগ্নাংশের ক্ষেত্রে প্রিপোজিশনের পরের অংশ অনুযায়ী ভার্বটি সম্পন্ন হবে। ওকে, গুড। তাহলে এবার 4 নাম্বার উত্তর করো। 4 নাম্বার, এখানেও কাহিনী আছে। এ নাম্বার আর দা নাম্বারের ব্যবহার তোমাকে জানতে হবে, বুঝছো? মনে রাখবা এ নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন, ঠিক আছে, প্লুরাল ভার্ব। ওকে, কিন্তু ভাইয়া দ্য নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন হলেও কি হয় জানো? সিঙ্গুলার ভার্ব। ওকে, তাহলে বলো এটা উত্তর কি হবে? দ্য নাম্বার অফ বয়েজ প্লুরাল নাউন হয়েছে, কিন্তু ভার্বটা কি হবে ইয়া? সিঙ্গুলার হবে। তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব কে আছে? ওয়াজ আছে। তাহলে উত্তর কি হবে? ওয়াজ। ওকে, এই কোয়েশ্চেন্সগুলো যে কী পরিমাণ পরীক্ষা আসছে তুমি কল্পনা করতে পারো। তবে এটা একটা নোট আছে, নোটটা তুমি করতে পারো এভাবে। তবে এ নাম্বার আর দা নাম্বার যদি হেয়ার অথবা দেয়ার দ্বারা যুক্ত হয়, তাহলে কি হবে না? তাহলে অলওয়েজ সিঙ্গুলার ভার্ব হয়। অলওয়েজ কি হয়? সিঙ্গুলার ভার্ব হয়। ওকে, আচ্ছা চলো তাহলে আমরা দেখি। আর নাম্বার, আচ্ছা এটা অ্যান্সার করে ফেলি। এ নাম্বার অফ স্টুডেন্টস, একটু আগে দেখলাম যে এ নাম্বার অফ আর এ নাম্বার অফ প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, দ্য নাম্বার অফ প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, তাই? তাহলে এ নাম্বার অফ কি হয়েছে? প্লুরাল নাউন, তাহলে ভার্বটা কি হবে ভাইয়া? প্লুরাল ভার্ব হবে। ওকে, তাহলে এটা উত্তর কি হবে ভাইয়া? এটা উত্তর হবে কি? হ্যাভ। এখানে অ্যান্ড যদি বলে ভাই আর জয়েন, এর তো সেন্সই আর কি ক্লিয়ার হচ্ছে না, এই জন্য উত্তর কি হবে? এখানে হ্যাভ হবে। হ্যাভ জয়েন টুগেদার টু ফর্ম আ ক্লাব ফর হকি ফ্যান্স। ওকে, এই যে যেটা যেন ব্যাখ্যা দিচ্ছিলাম, তো দেখো এ নাম্বার অফ স্টুডেন্টস, অনেকে ভাবে ভাই তো বলছে এ নাম্বার অফ হইলে কি হবে? এ নাম্বার অফ হইলে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব হবে, হ্যাঁ। আর দা নাম্বার অফ হইলে কি হয়? প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব হয়। এটা তো সবাই বলে, কিন্তু এটুকু বলে না ভাইয়া। প্রবলেম হচ্ছে এখানে, এই জন্য বললাম কি করছে, স্টুডেন্টস আছে তাহলে লাগা এখানে কি হবে? তাহলে এখানে হ্যাভ হবে। কিন্তু ভাইয়া হ্যাভ কি হবে এখানে? উত্তর হবে না। কেন হবে না বলো তো? কারণ এখানে আমি কি লিখলাম ব্যাখ্যায় ভাইয়া বলো?
এখানে কি লিখছি দেখো, নোট, হেয়ার এবং দেয়ার দ্বারা যুক্ত যদি হয় তাহলে অলওয়েজ কি হয়, সিঙ্গুলার ভার্ব হয়। তাহলে বলো এখানে উত্তর কি হবে? দেয়ার, এখানে কি হ্যাভ হবে নাকি হ্যাজ হবে নাকি কি হবে বলো? ওয়েটিং আছে, তাহলে কি এখানে দুটো সিঙ্গুলার, হ্যাজও সিঙ্গুলার ইজও সিঙ্গুলার, তাই না? তাহলে যেহেতু ওয়েটিং আছে তাহলে আমরা কি করবো এখানে ইজ করবো। উত্তর কি হবে ভাইয়া? ইজ হবে, হ্যাজও না হ্যাভও না। মানে ব্যাপারগুলো বুঝতেছো? মানে তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে একদম তাহলে খবর আছে। তুমি চিন্তা করো, এই নাম্বার আর দা নাম্বার অফ নিয়ে কত কাহিনী করলাম, আবার সাবজেক্ট নিয়ে কত কাহিনী করলাম, একবার প্রিপারেশন আগের অংশ অনুযায়ী একবার প্রিপারেশন পরের অংশ অনুযায়ী। এই জন্য তোমাকে অবশ্যই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকা লাগবে। ওকে, 7টা কোয়েশ্চেন হয়ে গেছে, চলো এবার 8 নাম্বারে যাই। এখানে কাহিনী আছে, আর লট অফ পিপল, মনে রাখবা, হ্যাঁ মনে রাখবা, আর লট অফ এমন একটা ডিটারমিনার, ঠিক আছে, যার পরে সিঙ্গুলার নাউন হয় প্লুরাল নাউন হয়। তো এটার আবার একটা নিয়ম আছে জানো, এ লট অফ যদি সিঙ্গুলার নাউন হয় তাহলে কি হবে ভাইয়া? সিঙ্গুলার ভার্ব। আবার দেখো, আ লট অফ যদি প্লুরাল নাউন হয় তাহলে কি হবে? প্লুরাল ভার্ব। তাহলে আ লট অফ পিপল, সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল। তাহলে কি হবে? আর ওয়েটিং ফর মি। তবে এখানে একটা কাহিনী আছে, নোট করো। দেখো, তবে 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 এটি তবে তবে এটি যদি হেয়ার অথবা দেয়ার দ্বারা যুক্ত হয়, হেয়ার অথবা দেয়ার দ্বারা যুক্ত হয়, তাহলে তাহলে কি হবে জানো? তাহলে এ লট অফ, তাহলে কি হবে জানো? এই ক্ষেত্রে তারা ওই এ নাম্বার অফ আর দে নাম্বার নিয়ম খাটবে না, ঠিক আছে? এ লট অফের পরে আসলে মানে যে নাউনটা হবে সেই নাউন যে ভাবে সম্পন্ন হবে। ওকে, মানে এরা তাদের যোগ্যতা ধরে রাখবে কিভাবে দেখো। হেয়ার আর লট অফ স্টুডেন্টস, তাহলে দেখো মানে আমরা এ নাম্বার মনে করো এ নাম্বার অফ আর দা নাম্বার অফের ক্ষেত্রে কি করছি, যে দা নাম্বার অফের ক্ষেত্রে কি করছি, বলেছি কি যে হেয়ার আর দেয়ার দ্বারা হইলে অলওয়েজ কি সিঙ্গুলার ভার্ব। কিন্তু এ লট অফ দ্বারা যদি যুক্ত হয়, হেয়ার দেয়ার যে এ লট অফ দ্বারা যুক্ত হয় তাহলে কিন্তু ভাই ওই প্রেপোজিশনের পরের অংশ অনুযায়ী ভার্বটি সম্পন্ন হয়। বুঝতে গেছে? তাহলে কি হবে ভাই এখানে? দেয়ার আর আ লট অফ স্টুডেন্টস, যে স্টুডেন্টসের কারণে ভাই এখানে আর হয়েছে, বুঝছো? তাহলে দেখো আছে কি ছিলাম, এ নাম্বার অফ দা নাম্বার অফ, এরা হেয়ার আর দেয়ার দ্বারা যুক্ত হলে কেমন হয় তেমন লিখলাম। আ লট অফের পরে সিঙ্গুলার নাউন হলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল নাউন হলে প্লুরাল ভার্ব। আবার এরা যদি হেয়ার আর দেয়ার দ্বারা যুক্ত হয় তাহলে কিন্তু কি হয়, এ লট অফের পরে যে নাউন আছে সেই নাউন অনুযায়ী ভার্বটি সম্পন্ন হয়। ওকে, এই 9 লাস্ট কোয়েশ্চেন, হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স? এভরি স্টুডেন্টস, মনে রাখবো ভাইয়া, এভরির পরে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব, তাহলে এখানে কি হতো? ইজ হইতো। 10 কিলোমিটার্স আর না, 10 কিলোমিটার্স মিলে আসলে একটা একক অর্থ প্রকাশ করছে, তাহলে কি হবে? ইজ হবে ভাইয়া, হ্যাঁ। আর 2/3 অফ দ্য স্টুডেন্টস গট ডিগ্রি, এটা অনেকে ভাবছে গট ডিগ্রি ঠিক হবে। অল দ্য ইনফরমেশন ইজ কাইন্ড, দেখো ভাইয়া এটা অনেকে ঠিক ভাবতেছে, তাই না? যে ভাই এটা পাস্ট টেন্স আছে হবে, কিন্তু ভাইয়া মনে রাখবা 2/3 একটা ভগ্নাংশ না, 2/3, 3/4 এগুলো ভগ্নাংশ না, 1/4, 1/3 এগুলো ভগ্নাংশ না। মনে রাখবা এক ভগ্নাংশ ব্যতীত, মনে রাখবা এক ভগ্নাংশ ব্যতীত সকল ভগ্নাংশের সাথে এস বাই এস যুক্ত হয়। তাহলে কি হলো? অন থার্ড, ঠিক আছে, অন থার্ড, 1/4, এগুলো ভাই ঠিকই আছে। বা যখনই তুমি 2/3 লিখবা ভাইয়া 2/3, তখন কিন্তু ভাইয়া ভুল হয়ে যাচ্ছে ভাইয়া। কেন জানো? কি বললাম যে এক ভগ্নাংশ ব্যতীত সকল ভগ্নাংশের সাথে এস বাই যুক্ত হয়। তাহলে এখানে কি হবে ভাইয়া? এস যুক্ত হবে। এখানে কি এস যুক্ত আছে? নাই, তাই সি নাম্বার অফ ভুল। আর দেখো অল দ্য ইনফরমেশন ভাই, ইনফরমেশন সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার, আনকাউন্টেবল নাউন, তার মানে কি এটা? তার মানে কি উত্তর ডি নাম্বারটা সঠিক। বুঝা গেল? 10-এ কত পাইলা বা কত পাইতা?
জাস্ট একবার ভাইবা দেখবা তুমি 10টা দাগালে কী করতা। তার মানে কী দাঁড়াচ্ছে, আমি আসলে বেসিক টেস্ট করে এই জন্য নিয়েছি যে তোমাদের মানে কনসেপ্টগুলো দাঁড় করানো বোঝার জন্য, যে ভাই ইংলিশটা বুঝে বুঝে পড়তে হয়, না হলে একাডেমিকটা পার পেলে অ্যাডমিশন নিশ্চিত ধরা খাওয়া। ওকে, তাহলে আগামীকালকে আমি আর একটা ক্লাস আপলোড করবো বেসিক টেস্ট 3 নিয়ে। ওকে, সো ভালো থেকো, আল্লাহ হাফেজ, অফলাইনে দেখা হবে।